আচ্ছা, আমাদের যে ট্রেনিংটা হবে মূলত যেটা হচ্ছে আমরা নাম দিয়েছি কোড টু লার্ন। এখন কোড টু লার্নের মধ্যে আমরা যেটা শেখাবো ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, যেটার মধ্যে আমরা HTML, CSS এবং PHP, MySQL এর যে কাজটা থাকবে সেটা আমরা শেখাবো। এবং আমরা এটাকে এখানে ডাইনামিক ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট আমাদের ট্রেনিংয়ের মূল পার্টটাই থাকবে। একটা ওয়েবসাইটকে, একটা টেমপ্লেটকে কীভাবে আমরা মাস্টারিং করব, টেমপ্লেটকে মাস্টারিং করেই আমরা একটি ওয়েবসাইট তৈরি করব এবং ওয়েবসাইটটাকে ডাইনামিক করব, যেটার ব্যাকএন্ডে একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে আমরা ক্লায়েন্ট চাইলে সেখান থেকে ছবি, ব্যানার থেকে শুরু করে অন্যান্য অপশন অ্যাডমিন থেকে চেঞ্জ করবো ব্যাকএন্ডে, সেটা হোম পেজে শো করবে। এবং আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার, বেসিক অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটার মধ্যে একটা ব্যবসায়ীর জমা খরচ থেকে শুরু করে অন্যান্য অপশনগুলো থাকে। সেই বেসিক একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে রাখবো। ওকে, ডাইনামিক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে যেটা হচ্ছে আমরা HTML আমরা সবাই জানি, যেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং CSS সম্পর্কে আমরা জানি যতটুকু। CSS হচ্ছে একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য যে পার্টটা দরকার সেটা হচ্ছে CSS। HTMLটা হচ্ছে মূলত একটা স্ট্রাকচার এবং CSSটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটকে ডিজাইন করে। আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমান সময়ে আপনি পাইথন বলেন আর আমরা যে ল্যাঙ্গুয়েজ বলি না কেন, যেটাতে আমরা যাই, প্রত্যেকটার ক্ষেত্রেই CSS, HTML, বুটস্ট্র্যাপ মানে ডিজাইন পার্টটা দরকার হয়। এরপরে জাভাস্ক্রিপ্ট দরকার হয় অ্যানিমেশনের ক্ষেত্রে। অ্যান্ড দেন আমরা যখন ডাইনামিকের কাজগুলো করব তখন আমাদের PHP প্রয়োজন হবে। PHP এটা হচ্ছে এটা হাইপার টেক্সট প্রসেসর। একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য PHP প্রয়োজন। আর ডাটাবেসটা হচ্ছে MySQL। আপনার যে ডাটাগুলো থাকবে যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব, সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে MySQL ডাটাবেস। আমরা টোটালি এখানে 5টা জিনিস শিখব মেজরভাবে, এবং এছাড়া আমাদের এর সাথে যেটা থাকবে কিছু প্লাগিংয়ের কাজ থাকবে, আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ থাকবে, jQuery-র কাজ থাকবে। সেগুলো আমরা প্রজেক্ট যখন করা শুরু করব, প্রজেক্টের মাঝখান থেকে সেগুলো অটোমেটিকলি চলে আসবে, আমরা ওটা শিখে নেব। আচ্ছা, আমার যে পরিচয়টা সেটা আমি হচ্ছি মূলত সফটহোস্ট আইটি। আমাদের একটা প্রতিষ্ঠান আছে সফটহোস্ট আইটির আমি হচ্ছে CEO, এবং আমরা হচ্ছে বেসিস মেম্বার। বাংলাদেশে বেসিস সফটওয়্যার অ্যাসোসিয়েশন আছে, আপনারা জানেন, আমি সেটার মেম্বার। এবং আমি এই জগতে আমি কোডিংয়ের সাথে সব মিলাই হচ্ছে 12 বছরের মতো আমি মানে এর সাথে লেগে আছি আর কি। লেগে থাকার কারণে আমি বেশ কিছু প্রজেক্ট এবং সফটওয়্যার ডেভেলপ করেছি। সফটহোস্ট আইটি হচ্ছে আমার প্রথম কোম্পানি। এরপরে আমি বি হিসাব, আমার হিসাব, বিসব বিডি এবং ব্যবসায়ী এবং টি হিসাব, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সফটওয়্যার কোম্পানি আর কি, ট্রাভেল এজেন্সি সফটওয়্যার। এবং আমরা যারা বর্তমানে বাজারে পজ সফটওয়্যার দেখি, এগুলোর প্রত্যেকটাই আমাদের প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়েছে, যেগুলা আমি এই 12 বছর ধরে স্ট্রাগল করে এটার সাথে লেগে আছি এবং কাজগুলো আমি শিখছি। এবং লাস্টে আমার মনে হয়েছে যে এখন আমার প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত লোক নিয়োগ দিচ্ছি, মানে আমরা এমপ্লয়ি নিয়োগ দিচ্ছি। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা বের হচ্ছে, মাস্টার্স শেষ করতেছে, BSc শেষ করার পরও দেখা যাচ্ছে এদের ল্যাকিংস অনেক থেকে যাচ্ছে। আমরা ফ্রেশার নিচ্ছি, ফ্রেশার নেওয়ার পরও আমাদের প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট হতে তার 2 থেকে 3 মাস লেগে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা নিজেরা আমাদের মতো করে তৈরি করে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমরা 3টা সেক্টরে আমরা জব দিয়ে থাকি। একটা হচ্ছে মার্কেটিং সেক্টর, যেটাতে IT নলেজ মাস্ট বি নিডেড। তাছাড়া সে IT প্রোডাক্ট মার্কেটিং করতে পারে না বা সফটওয়্যার বোঝাতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাপোর্ট টিমের লোক দরকার হয়, প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সাপোর্ট টিমের লোক দরকার হয়। সাপোর্ট টিমের জন্য IT নলেজ বেস্ট দরকার। IT নলেজ ছাড়া সে সাপোর্ট দিতে পারে না। একজন ইঞ্জিনিয়ার BSc শেষ করছে, কম্পিউটার সায়েন্স শেষ করার পরও দেখা যাচ্ছে কি সে ডোমেনের যে এক্সটেনশনগুলো থাকে সে ক্লিয়ারলি বলতে পারে না যে একটা ডোমেনের কতগুলো এক্সটেনশন থাকে। আমরা নর্মালি .com, .net, .org জানি, এছাড়াও অসংখ্য এক্সটেনশন আছে। এরপরে হোস্টিংয়ের ব্যাপারগুলো আছে যেগুলো অনেকেই ক্লিয়ারলি বলতে পারে না। তো আমাদের ট্রেনিংটা মূলত আমাদের এখানে ভ্যাকেন্সির জন্যই, যে আপনি এখানে আমাদের সাথে সংযুক্ত হয়ে, অনেক ট্রেনিং সেন্টার যেটা করতেছে তারা ট্রেনিং করানোর পরে আপনাকে বিভিন্ন জায়গায় জব খুঁজতে হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হচ্ছে। বাট আমরা যেটা করব আমাদের প্রথম ব্যাচ হিসাবে, যে আমাদের এখানে ট্রেনিং করে আপনাকে যেন অন্য কোথাও যেতে না হয়, আপনি আমাদের সাথে সংযুক্ত থেকে আপনি কার্যক্রম করতে পারেন। একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে সাপোর্ট, এবং আরেকটা হচ্ছে যারা ভালো কোড করতে পারবে তাদেরকে আমরা প্রোগ্রামার হিসাবে আমাদের সাথে যুক্ত করব।
এটা হচ্ছে এইচটিএমএল এর যে পার্ট, এইচটিএমএল এর ডিজাইন অনেকে যারা করেছেন ইতিপূর্বে তারা দেখেছেন যে এইচটিএমএলটা কেমন হয়, কোন স্ট্রাকচারে হয়। জাস্ট আমি এটা বোঝানোর জন্য একটা দিয়েছি। এরপর হচ্ছে সিএসএস এর কোডগুলো যেমন হয়, এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখতে হবে যে এই কোডগুলো এইভাবে হয়ে থাকতে পারে। সিএসএস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটকে কী করি, আমরা ওয়েবসাইটকে রং চং করে সুন্দর করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের সিএসএস এর মাধ্যমে হয়ে থাকে। এরপরে হচ্ছে পিএসপি হচ্ছে মেজর একটা জিনিস, এটা মেশিন লার্নিং বলা হয়, যেটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ গুণভাগ এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের যে পার্টটা থাকে এবং ডাইনামিক ওয়েবসাইটের যে পার্ট সেটা আমরা পিএসপির মাধ্যমে করে থাকি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক যেটাকে আরও সুন্দর করে। সিএসএস যখন আমরা করব তখন অনেকগুলো কোড লিখতে হয়। বুটস্ট্র্যাপ যেটা করে, বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার কোডগুলোকে একটু শর্ট করে ফেলে এবং ডিজাইনটাকে আরও সুন্দর এবং রেসপন্সিভ করে। আমরা মূলত বুটস্ট্র্যাপটা ব্যবহার করি একটা ওয়েবসাইট বা সফটওয়্যার অনেকগুলো ডিভাইসে ব্যবহার হয়। কোনো সফটওয়্যার দেখা যাচ্ছে আপনি মোবাইলে ব্যবহার করতেছেন, কোনো ওয়েবসাইট কম্পিউটারে ব্যবহার করতেছেন, এক এক ধরনের রেজুলেশন। আমাদের মোবাইলে এক ধরনের রেজুলেশন, ল্যাপটপে এক ধরনের রেজুলেশন এবং আমাদের কম্পিউটার ডেস্কটপ মনিটরে আরেক ধরনের রেজুলেশন। এই যে রেজুলেশনের যে ডিফারেন্টটা আমরা খুব সহজেই বুটস্ট্র্যাপ ব্যবহার করে আমরা করতে পারি, যেটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে মাইএসকিউএল হচ্ছে ডাটাবেস। এটা ডাটাবেসের একটা স্ট্রাকচার, যেটা আপনারা পরবর্তীতে দেখলে মনে হবে যে না এটাই ডাটাবেস। এই জন্যই এগুলোকে সামনে নিয়ে আসা যে আমরা কোন কোন কাজগুলো করব। এখন আসেন প্রজেক্ট 1। আমরা আমাদের ট্রেনিং সেশনের মধ্যে প্রজেক্ট 1-এর মধ্যে যেটা রেখেছি, একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে, একটা ল্যান্ডিং পেজ যেটাকে বলা হয়। বর্তমান সময়ে ল্যান্ডিং পেজই সবাই চেনে। ল্যান্ডিং পেজ আমরা অ্যাডমিন প্যানেল থেকে ডাইনামিক করব। অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আমরা একটা অ্যাডমিন প্যানেল বানানো শিখব, সেখানে আমরা সেশন, লগ ইন আর অন্য বিষয়গুলো শিখব। অ্যাডমিন প্যানেল থেকে একটা হোম পেজ কীভাবে পরিচালিত হয় বা কীভাবে ডাইনামিক হয় সেগুলো আমরা হাতে কলমে এখানে আপনাদেরকে ধরে ধরে শেখানোর চেষ্টা করব। আমাদের এখানে আরেকটা প্রজেক্ট থাকবে যেটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের একটা প্রজেক্ট, যেটার মাধ্যমে আপনি আপনাদের ইনকাম এক্সপেন্স ম্যানেজ করা বা একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য। আমাদের ট্রেনিংটা কিন্তু একেবারেই বেসিক লেভেলের ট্রেনিং। আমরা এই বেসিক লেভেলটা এতভাবে স্ট্রং করব আপনাদেরকে, যাতে আপনাদের অন্য যেটা হচ্ছে লারাবেল, আমাদের নেক্সট প্রজেক্ট থাকবে লারাবেল, এটা হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক, এরপরে যদি হয় পাইথন সেটা থাকবে। বাট বেসিকটা যার যত বেশি স্ট্রং হবে আপনি লারাবেল তত বেশি ভালোভাবে শিখতে পারবেন এবং পাইথন তত বেশি ভালোভাবে শিখতে পারবেন। তখন আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং বেসিক দিয়ে অনেক কিছু করা যায়। এটা শুধু বেসিকই না, একটা ওয়েবসাইট ডাইনামিক যখন আপনি করতে পারবেন, আপনি মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজ পাবেন এবং আপনি ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করতে চান সেটা আপনি মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে করতে পারবেন। বাট আপনাকে এই বেসিক দিয়ে যে অনেকগুলো ইনকাম করা যায় সেটাও আমরা দেখাই দেবো আপনাদেরকে। আপনি বেসিক কাজগুলো শিখে আপনি HTML, CSS, PHP, MySQL শিখে আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন বা ফ্রিল্যান্সার হিসেবে ওপেন মার্কেট যেটা হচ্ছে বাংলাদেশে হয়, ম্যান টু ম্যান কাজ করে। ফেসবুকে গ্রুপের মাধ্যমে অনেকে কাজ করতেছে, এখন ফেসবুকে গ্রুপ খুলছে, সেখান থেকে অনেকে কাজ পাচ্ছে। লিঙ্কডিনে প্রোফাইল ক্রিয়েট করছে, লিঙ্কডিনে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে অনেকে কাজ পাচ্ছে। বাট আলটিমেটলি আপনাকে কাজটা জানতে হবে। এটা হচ্ছে আমি একটা অ্যানালাইটিক করে দেখেছি, আপনার কোড ক্যানিয়নের নাম অনেকেই জানেন। এই সিঙ্গেল একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা একেবারে ছোট একটা প্রজেক্ট, একজন ব্যক্তি করেছে, এটা হচ্ছে সাইবেরিয়ার একজন ব্যক্তি। এরকম অসংখ্য প্রজেক্ট আছে। তো আমার এই প্রজেক্টটা চোখে পড়ছে আর কি, যে উনি শুধুমাত্র সিম্পল একটা লগ ইন পেজ বানায়, মানে এখানে কোনো প্রজেক্ট না, ইনি কোনো প্রজেক্টই করেনি, সিঙ্গেল একটা লগ ইন, রেজিস্ট্রেশন পেজ এবং সেশন, এতটুকুই কাজ করছে সে। আপনারা দেখতে পারবেন, আমি উপরে লিঙ্ক দিয়ে দিয়েছি। উনি টোটাল এটা $19 সেল করছে, প্রায় 2700 পিস, মানে 2733 পিস এই ব্যক্তি বিক্রি করছে। সেটা টাকায় ক্যালকুলেট করলে প্রায় অনেক টাকা হয়, 60-70 লাখ টাকার মতো চলে আসে। সিঙ্গেল একটা পিএইচপি দিয়ে, শুধুমাত্র একেবারে র পিএইচপি, এখানে লারাবেল করা হয়নি, এখানে আপনার পাইথন করা হয়নি, সে শুধুমাত্র একটা সিঙ্গেল পিএইচপি এক কোড দিয়ে শুধুমাত্র লগ ইন পেজ করে আপলোড দিয়ে দিয়েছে কোড ক্যানিয়নে, সেখান থেকে তার আর্নিং চলে আসছে। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এরকম অসংখ্য প্ল্যাটফর্ম আছে, যদি আপনি এই কাজগুলো অনেক ভালোভাবে শিখেন, মনোযোগ সহকারে শিখেন, এবং আমরা সেটা আপনাকে সহযোগিতা করবো। এবং আমার যে 12 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি 1-to-1 আপনাদেরকে সেটা শেখানোর চেষ্টা করব। আমরা অনেকেই প্রোগ্রামিং শিখছি, বাট আমি ম্যাক্সিমাম দেখছি ডোমেন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে না। ডোমেনগুলো কোথা থেকে কিনবে, কীভাবে পারচেস করবে, ডোমেনের রেনুয়ালের ব্যাপারে, এবং ডোমেন যে সিক্রেট কোডগুলো থাকে,
ডোমেন ট্রান্সফারের ব্যাপারগুলো আমরা A to Z আমরা আপনাদেরকে এখানে পাই টু পাই শেখানোর চেষ্টা করব। এখানে টাইপ অফ ডোমেন যেটা দেওয়া আছে .com, .net, .org এবং .edu, .info, .org, .gov, এছাড়া অসংখ্য এক্সটেনশন আছে, এক্সটেনশনের শেষ নাই। সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি শুরু করব তখন আমাদের সামনে আগাতে পারবো। এবং হচ্ছে হোস্টিংয়ের ব্যাপারটা, যেটা হোস্টিংটা হচ্ছে আমাদের 3 ধরনের হোস্টিং থাকে। একটা হচ্ছে ডেডিকেটেড, শেয়ার এবং ভিপিএস। ডেডিকেটেড, শেয়ার, ভিপিএস যে হোস্টিংগুলো আছে এগুলা কোনটা কিভাবে কাজ করে, কোনটার কতটুকু পার্থক্য, সেটাও আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে অ্যাট লাস্ট আপনাদেরকে শেখাবো। আমাদের এইচডিডি হোস্টিং কোন ধরনের হয়, মানে হোস্টিংয়ের যে প্রাইসগুলো আপনারা দেখে থাকেন, 1 জিবি হোস্টিং 500 টাকা, 1 জিবি হোস্টিং 1200 টাকা, অনেকে 1 জিবি হোস্টিং 2000 টাকা বিক্রি করতেছে। এই যে ডিফারেন্টগুলো সেটা কীভাবে হচ্ছে সেটা আমরা আমাদের এখানে দেখাবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি সি প্যানেলে কীভাবে ফাইল আপলোড করবেন, আপনার টোটালি সি প্যানেল বাদে যে অন্য প্যানেল আছে প্লেক্স এবং সাইবার প্যানেল, সেটা আমরা একেবারে দেখাই দেবো আপনাদের হাতে কলমে। যেহেতু আমরা নিজস্ব ডাটা সেন্টার, আমাদের এখানে প্রত্যেকটা প্যানেলই থাকে, প্রত্যেকটা আপনাদেরকে আমরা দেখাই দেব। এটা হচ্ছে এসএসডি অ্যান্ড দেন হচ্ছে লাস্ট এনভিএমই হোস্টিং আসছে। এনভিএমই হোস্টিংয়ের যে হার্ড ডিস্কটা আর কি, সেটা একেবারে র্যামের মতো দেখতে মনে হয়, এটা হচ্ছে এনভিএমই। সি প্যানেল আপনারা অনেকে নাম শুনেছেন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করলেন, আপনি প্রজেক্ট তৈরি করলেন, বাট আপনি আপলোড করলেন না কোথাও, আপনি পোর্টফোলিও তৈরি করলেন না। আমরা আপনাকে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আমরা আমাদের এই ট্রেনিং সেশনের মধ্যেই আপনার ব্যক্তিগতভাবে আমরা আপনাকে একটা ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করব, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমাদের ট্রেনিং ফি এর মধ্যে সেটা ইনক্লুডেড থাকবে। আপনারা, আমি অনেকেই দেখেছি যে অনেকগুলো ট্রেনিং সেন্টার যেটা করছে, ট্রেনিং শেষ করার পরে ব্যক্তিগত কোনো পোর্টফোলিও নাই। একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছে, তার ব্যক্তিগত কোনো পোর্টফোলিও নাই, বিকজ অফ তার কাছে কোনো ডোমেন নাই, তার কাছে কোনো হোস্টিং নেই। বাট আলটিমেটলি এই জিনিসটা কিনতে কিন্তু খুবই কম টাকা লাগে। আপনারা জানেন 3 থেকে 4 হাজার টাকা হলে একটা ডোমেন হোস্টিং কেনা যায়, বাট তারপরেও কেনা হয় না, অনেকগুলো কারণ থাকতে পারে কেনা হয় না। নিজের পোর্টফোলিও ম্যানেজ করা, আপনি যে কাজটা শিখেছেন এই কাজটা শেখার জন্য, এই কাজটা শেখার পরে আপনি এই কাজটা দেখাবেন একজন ব্যক্তিকে, পোর্টফোলিওটা কীভাবে ম্যানেজ করবেন, আমরা শুরু থেকেই যেটা ট্রাই করছি যে আপনাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করার জন্য। এ কারণে আমরা নিজেরাই আপনাদেরকে সি প্যানেল প্রোভাইড করব, একটা ডোমেন আপনার নামে আমরা প্রোভাইড করব, .com ডোমেন। এই ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে আপনারা যে কাজগুলো শিখলেন সেটা আপনারা পোর্টফোলিও আকারে সেখানে পাবলিক করতে পারবেন। সাইবার প্যানেল, এটাও অ্যাজ লাইক হচ্ছে আমাদের লাইভ সার্ভারে কাজ করে। সি প্যানেল যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনাদের এখানে সাইবার প্যানেলে কাজ করে। সাইবার প্যানেলটা আপনার দেখাবো, কারণ প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি বিভিন্ন কোম্পানিতে আমি দেখেছি জব করতে যাচ্ছে, এখন এক এক কোম্পানি এক এক জিনিস নিয়ে কাজ করে, কেউ সি প্যানেল নিয়ে কাজ করতেছে, কেউ সাইবার প্যানেল নিয়ে কাজ করতেছে, কেউ প্লেক্স নিয়ে কাজ করতেছে। এই তিনটার কিন্তু একই কাজ, হোস্টিং ম্যানেজ করা বা আপনার যে ফাইল ম্যানেজার ম্যানেজ করা, ডাটাবেস ম্যানেজ করা, এগুলো তিনটা কিন্তু সফটওয়্যার। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি ডেভেলপার হিসেবে কাজ করছেন, আমি অনেক দেখেছি, অনেক বলতে 99% দেখছি যে তাকে যদি বলা হয় যে ভাই আপনি কি প্লেক্সে কাজ করছেন, আমার কোম্পানি প্লেক্সে সাপোর্ট করতেছে, উনি বলতেছে না স্যার আমি তো ভালো কোডার, আমি তো সি প্যানেলে কাজ করে অভ্যস্ত, বাট প্লেক্সের নাম কি শুনেইনি। বাট এটা প্র্যাকটিক্যাল লাইফে দরকার। তা আমরা আপনাদেরকে 3টা প্যানেলে দেখাবো। সাইবার প্যানেল এটা মাইক্রোসফটের, প্লেক্স আরেকটা কোম্পানির, সি প্যানেল তো এটা জানেনি সি প্যানেল। এই যে 3টা প্যানেল আছে, 3টা প্যানেল আমরা দেখাবো কিভাবে কাজ করে, এবং 3টা প্যানেলের মধ্যে আপনাদের ফাইলগুলো আপনারা আপলোড দিবেন এবং ফাইলগুলো আপনার লাইভ করবেন, যে যেটা প্রেফার করেন। যদি মনে করেন যে না সি প্যানেল অনেক পপুলার, ম্যাক্সিমাম কোম্পানি বলতে গেলে 60% কোম্পানি সি প্যানেল ব্যবহার করে, বাট সি প্যানেলের কস্টিংটা বেশি হওয়ার কারণে অনেক কোম্পানি প্লেক্সে সুইচ করতেছে। আচ্ছা, এবার প্লেক্সেও প্রিমিয়াম, সেটাও টাকা দিয়ে কিনতে হয়। আবার ম্যাক্সিমাম কোম্পানি আবার কী করে, যেহেতু সাইবার প্যানেলটা হচ্ছে মাইক্রোসফটের, যেহেতু মাইক্রোসফট অনেক বড় কোম্পানি, অনেক সিকিউর একটা কোম্পানি, এবং এটা হচ্ছে উইদাউট কস্ট, ফ্রিতে ব্যবহার করা যায় সাইবার প্যানেল। এখন যেটা করতেছে ম্যাক্সিমাম কোম্পানি আবার সাইবার প্যানেলে চলে আসছে। তো এখন আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু 3টা জিনিসই জানতে হবে, বিকজ অফ আপনি একজন ডেভেলপার, আপনাকে 3টা সেক্টরেই ফাইল আপলোড করে সাইট লাইভ করতে হবে। এখন আপনি সি প্যানেল এক্সপার্ট, আপনাকে বলছে এই ওয়েবসাইটটাকে আপনি প্লেক্সে লাইভ করে দেন, সাইবার প্যানেলে লাইভ করে দেন, আপনি বলতেছেন আমি তো জানি না, আমি জীবনে শুনি নাই। এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে প্র্যাকটিক্যাল লাইফে। সেক্ষেত্রে আমরা 3টা জিনিসই আপনাদেরকে শেখাবো। আরেকটা বিষয় হচ্ছে ইনটু ডিএনএস। ইনটু ডিএনএসের মাধ্যমে অনেক সাইট দেখবেন যে লাইভ হচ্ছে না। এখন সাইট লাইভ হচ্ছে না, আমরা
কোডার বা প্রোগ্রামাররা আছি, ভিতরে আমরা চেক করতেছি কোডে কোনো প্রবলেম কিনা। আলটিমেটলি কোডে কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমার সার্ভারে কোনো ইরর আসছে, সার্ভারে নেম সার্ভার ঠিক মতো পাচ্ছে না, সার্ভারে আইপি ঠিক মতো পাচ্ছে না। তাহলে আইপি নেম সার্ভার ঠিক মতো পাচ্ছে না, এটা সিম্পল একটা ইস্যু, বাট আপনি নেম সার্ভার চেক করলে সেটা করতে পারবেন। আমরা সেই জিনিসটাও মানে সার্ভারের যে বেসিক নলেজগুলো দরকার, ছোট্ট ছোট নলেজ, যেটার কারণে ডেভেলপারদের অনেক টেনশন পোহাইতে হয়। আমি দেখছি যে সার্ভারের ইস্যু, বাট সে শুধুমাত্র কোড চেক করেই যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রথম ক্লাস যেটা ছিল সেটা তো গতদিন তারা করেছে, যেটা হচ্ছে আমাদের HTML যে বেসিক স্ট্রাকচার সেটা আমরা দেখাবো। এবং HTMLটা কি, HTMLটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং গুগলে এটার ইতিহাস তো মোটামুটি সবারই জানা, আমরা সেখানে সময় নষ্ট করব না। বেসিক স্ট্রাকচারটা কীভাবে হয় আমরা সেটা দেখব, এবং হচ্ছে আমরা এখানে H1 থেকে H6 যে ট্যাগগুলো সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। প্যারাগ্রাফ ট্যাগ এর কাজ কি, লিঙ্কের কাজ কি, ইমেজের কাজ কি সেটা আমরা এখানে দেখব। একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ কীভাবে কাজ করে। এরপরে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং হচ্ছে আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে টেবিলের স্ট্রাকচার। টেবিলটা একটু লম্বা ক্লাস, টেবিলের মধ্যে অনেক কিছু আছে, সুতরাং টেবিলটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা আজকে যেটা হচ্ছে একেবারে বেসিকগুলো যেটা হচ্ছে HTML এর স্ট্রাকচার এবং এই ট্যাগগুলো আমরা শিখব। একটা ট্যাগ আছে, ট্যাগের মধ্যে আবার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, কিন্তু অবস্থায় করবেন না, অ্যাটলিস্ট 3টা ক্লাস। আচ্ছা, আমরা যেটা করি, আমরা একটা ফোল্ডার করে নিব। আপনারা দেখেন আপনাদের যে ড্রাইভ আছে, আপনাদের নিজস্ব ড্রাইভের মধ্যে যেটা করবেন একটা ফোল্ডার করে নেবেন। তো আমি হচ্ছে আমার মাই কম্পিউটারে যাচ্ছি, মাই কম্পিউটার থেকে আমি আমার ড্রাইভের মধ্যে গিয়ে একটা ফোল্ডার বানিয়ে নেবেন আপনারা। এবং আজকে যদি কয় তারিখ, আজকে যদি আমাদের 19 তারিখ হয়, আমরা 19 নামে একটা ফোল্ডার করে নিই। 19 তারিখ আমি এই ফোল্ডারের মধ্যে যেটা করবো, এখন একটা ফাইল ক্রিয়েট করবো। ক্লিয়ার? আচ্ছা, ফাইলের নামটা কী দেবো, এখান থেকে আপনি নিউ দিতে পারেন। নিউ দিয়ে আমি এখানে এই যে এখানে কি আছে, একটা টেক্সট ফাইল জেনারেট করে নিচ্ছি, যার নাম দিচ্ছি হচ্ছে ইন্ডেক্স, এবং এটার এক্সটেনশন আমরা দিব কি HTML। যখন আমরা PHP শিখবো তখন আমরা দিব PHP, আর এখন যেহেতু আমরা HTML শিখতেছি আমরা দিব HTML। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে PHP-র একটু কাজ দেখাবো, ছোট্ট একটা কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ। আর যদি সময় থাকে তাহলে আপনারা PHP-তে কী কী কাজ হয় মাথার মধ্যে ঢুকে যাবে, কারণ PHP দিয়ে এই কাজগুলো করা হয়। ঠিক আছে, HTML দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, CSS দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। আমরা যেটা করব, প্রত্যেকটারই কিছু কিছু অংশ দেখবো, তাতে যেটা হবে আপনাদের আগ্রহটা বাড়বে যে না PHP দিয়ে কাজ করা যায়, তাহলে আমার জন্য সুবিধা, PHP-তে আমি এই করতে পারবো, CSS দিয়ে এই করা যাচ্ছে। যদিও আমরা জানি অনেকেই, তারপরে আমি একটু দেখাই আসি, তাহলে হয়তো আপনাদের আরেকটু রিভিশন হবে আর কি। যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা একটু রিভিশন করি সবাই। ওকে, আমি আমার ফাইলটা নোটপ্যাড++-এ ওপেন করব। তো ওপেন করার জন্য যেটা করতে হবে, আমাদের ফাইল ম্যানেজার এখানে ওপেন আছে, যেটা এখান থেকে আমাদের ট্রেনিংয়ে যাব। আজকে কয় তারিখ, 19 তারিখ। এই যে এটা হচ্ছে আমার ফাইল ছিল, ফাইলটা আমি এখন ওপেন করে নিয়েছি। এবার দেখেন বেসিক স্ট্রাকচার HTML করার ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক বলেন, পাইথন বলেন, লারাভেল বলেন, আপনাকে HTML ছাড়া আপনি কিছুই করতে পারবেন না পৃথিবীতে। ওয়েব ডেভেলপমেন্টের জগতে এসে আপনাকে HTML হচ্ছে, মানে এক কথা যদি বলেন যে গুরু, তাহলে HTML হচ্ছে গুরু। বাট এটার কোনো কাজ নেই, গুরুর আবার কোনো কাজ নাই, কিন্তু তারপরেও কি এটা লাগে। এটা দিয়ে HTML দিয়ে আপনার কোনো ক্যালকুলেশন হবে না, HTML দিয়ে ডিজাইন হবে না, HTML দিয়ে সৌন্দর্য বাড়বে না। বাট তারপরেও HTML হচ্ছে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার। একটা বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশন থাকে, যে আপনি একটা বিল্ডিংয়ের মধ্যে পিলার করতেছেন, তো পিলার করলেই তো বাসার মধ্যে থাকা যায় না। শুধু পিলার করে আর হচ্ছে ইট গেঁথে কি বাসায় থাকা যায়? থাকা যায় না। থাকা যায় একটা মানে ব্যাচেলার ম্যাচ থাকা যায়, বাট সুন্দর বাড়ি তো আর হয় না। এখন সুন্দর বাড়ি করতে গেলে কি করতে হয়, আমাদেরকে প্লাস্টার করতে হবে, এরপরে আমাদের এখানে রং করতে হবে, চুন করতে হবে, আবার ইন্টেরিয়র ডিজাইন যেটাকে বলে। এখন আপনারা ধরে নিতে পারেন যে বুটস্ট্র্যাপ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, CSS হচ্ছে রং করা বা চুন করা, আর HTML-টা হচ্ছে একেবারে বিল্ডিংয়ের, যেটা পাইলিং থেকে শুরু করে যেটা বলা যায় স্ট্রাকচার। আর PHP-টা হচ্ছে অটোমেশন। এখন PHP-টা তাহলে কি, যেমন আপনি কলিং বেল চাপতেছেন, এটা বাসার মধ্যে সাউন্ড হচ্ছে, এই যে অটোমেশন, তারের মাধ্যমে একটা অটোমেশন হচ্ছে, এটা ধরে নেন যে এটা PHP-র কাজ। PHP-র কাজই হচ্ছে অটোমেশন করা। অনেক সময় দেখবেন যে আপনার বড় বড় অফিসে বা বড় বড় সুপার শপে দরজার সামনে দাঁড়ানোর সাথে দরজা খুলে যাচ্ছে, দুই পাশে পাল্লা খুলে যাচ্ছে, অটোমেটিক, মানুষ নাই। একটা হচ্ছে ঠেলে হাত দিয়ে খোলা, আর একটা হচ্ছে কি অটোমেটিক খোলা। এই যে খোলাটা কি হচ্ছে, আপনার
পিএইচপির মাধ্যমে হচ্ছে। পিএইচপি কাজই করে হচ্ছে অটোমেশনের কাজ। ওকে, তাহলে আমরা এবার এইচটিএমএল এর আমরা স্ট্রাকচারে চলে যাচ্ছি। দেখেন এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা আমরা একটু হাবিবা আপু বলবেন যে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা কি, যেটা আপনি প্রথম ক্লাসটা করেছিলেন। Sir, doc type HTML. কারণ ঠিক আছে, দেখেন এগুলা কিন্তু অবশ্যই আপনার খাতায় লিখতে হবে। আচ্ছা জি। ওকে, এগুলা প্রাথমিক অবস্থায় দেখেন এই ক্লোজ করতে হবে ট্যাগ, তারপর স্যার HTML ট্যাগ হলো ডাবল ট্যাগ হবে, HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। আচ্ছা, আমি তাহলে এবার একটু বলি। ওকে, ধন্যবাদ আপনাকে। স্ট্রাকচারটা আমি খাতায় লিখি। ওকে, খাতায় লিখতে না পারেন আপনি কোড এডিটর ব্যবহার করেন বা নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, আমরা তাহলে এবার HTML-টা শুরু করলাম, শেষ করলাম। এবার আসেন আমরা কি করব, এখানে হেড। দেখেন এখানে কিন্তু অটোমেটিক সাজেস্ট করতেছে না, আমাকে কি করতে হচ্ছে, হেড শুরু করতে হচ্ছে। এবার আমাকে কি করতে হবে, হেড আমাকে শেষ করতে হচ্ছে। এবার আমি ক্লোজ দিলাম, তাহলে আমার হেড গেল। হেডের মধ্যে যেটা হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে যখন আমি কিছু লিখবো সেটা কি করবে, ব্রাউজারে উপরে শো করবে। আমাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমরা এই ফাইলটা কোথায় রেখেছিলাম বলেন, আমরা এই ফাইলটা রেখেছিলাম হচ্ছে আমাদের এই যে 19 তারিখের, এখানে ডাবল ক্লিক করেন। এখন এইখানে দেখেন আমাদের যে ওয়েবসাইটের মধ্যে এখানে উপরে ক্লাস 1 চলে আসছে, দেখা যাচ্ছে একদম উপরে। দেখেন এখানে ক্লাস 1 চলে আসছে। এখন আমি যদি এটাকে অন্য কিছু লিখে দিই, 19 তারিখ আমি দিয়ে দিলাম 0225। এখানে খেয়াল করেন চেঞ্জ হবে। এটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা এসইওর ক্ষেত্রে কাজে লাগে। টাইটেল ট্যাগ যত ভালোভাবে আপনি দিতে পারবেন একটা ওয়েবসাইটে, এটা মনে রাখেন শুধুমাত্র যে এসইওর জন্য টাইটেল ট্যাগটা কাজে লাগে। এবার যখন আমরা কি করব, আমাদের এখানে হেডটা শেষ, হেডের পরে আমাদের চলে আসতে হবে বডিতে। তাহলে HTML শুরু করলাম, শেষ করলাম, কালার চলে আসছে এবং দাগ চলে আসছে। দেখেন এবার আমরা হেড শুরু করলাম, হেডে আমরা শেষ করেছি এবং হেডের মধ্যে হচ্ছে টাইটেল ট্যাগ। এবার টাইটেল ট্যাগের মধ্যে অনেক কিছু বসানো যায়, এখানে আপনি আরও কিছু করতে পারেন, যত ইচ্ছা আপনি লিখতে পারেন। বাট এসইওর ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে 160 ক্যারেক্টার্সের বেশি লেখা যায় না বা 60 ক্যারেক্টার্সের বেশি লেখা যায় না। কোনটা কি হয়, আমরা এখানে এসইওর কিছু পার্ট আমরা করে নিব, যেটা আপনাদের জন্য বোনাস ক্লাস থাকবে। আগে থেকেই বলে নিই, একটা ডেভেলপারের অন পেজ অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা কোম্পানিকে ওয়েবসাইট বানায় দিচ্ছেন, যেটা হয় এখন ওয়েবসাইট বানানোর পরে দেখবেন গুগলে ওই ব্যক্তি সার্চ করতেছে 3 দিন পরে, বাট তার ওয়েবসাইটটা আসতেছে না। সে কিন্তু কষ্ট পাবে, এত টাকা দিয়ে ওয়েবসাইট করলো, তার ওয়েবসাইট আসতেছে না। সেক্ষেত্রে আমরা যারা ডেভেলপাররা করে থাকি, বেসিক এসইও নলেজ জানা উচিত, বিশেষ করে অন পেজ অপটিমাইজেশন। আপনারা অনেকে নাম শুনছেন এসইওর অন পেজ অপটিমাইজেশন বা ডিজিটাল মার্কেটিং, এখন অনেক পপুলার। বাট আমাদের সময় ডিজিটাল মার্কেটিংয়ের যে মেইন, যেটা আর কি এসইও বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা হচ্ছে মেইন জিনিস। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ভেঙে অনেকগুলো পার্ট হয়, সেই একটা পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন মানুষ ওইটা নিয়ে বেশি মাতামাতি করে। যাই হোক, আমরা একটা ওয়েবসাইটের অন পেজ এসইওটা ঠিক করব। অন পেজ এসইওটা ঠিক করে দিলে কী হবে, ক্লায়েন্ট উপকৃত হবে এবং ক্লায়েন্টের ওয়েবসাইটটা বিভিন্ন জায়গায় কী হবে, আপনার খুঁজে পাবে সে খুব সহজেই। এটা আমরা করে দেবো, এটা আমরা ক্লায়েন্টকেও বলবো। এটার মাধ্যমে আপনারা হয়তো বা একটা নতুন কোনো কাজও পেতে পারেন, যে না তাহলে কী হবে, আপনার ওয়েবসাইটটা আমি এসইও করে দিব বা এসইও ফ্রেন্ডলি করে দিব, আপনি ডিমান্ডটা বাড়ায় দিন। দেখেন মার্কেট প্লেসে যেটা হয়, একটা ওয়েবসাইটের অর্ডার কী হচ্ছে, অনেকে 4-5 হাজার টাকায় করতেছে, অনেকে আবার 2 লাখ টাকায় করতেছে, অনেকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছে অনেক টাকা দিয়ে। তার কারণটা কি, যখন আপনি কনভিন্স করতেছেন যে ঠিক আছে স্যার, আমি তো আপনার ওয়েবসাইটে অর্ডারটা নিলাম, তখন ঘটনা হচ্ছে যে আপনাকে বলবে যে ভাই আমি তো 5,000 টাকায় পাচ্ছি। ঠিক আছে স্যার, 5,000 টাকায় পাচ্ছেন, উনি কি এসইও ফ্রেন্ডলি করে দিবে? আপনি যখন আইটিতে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন অ্যাজ এ ডেভেলপার হিসাবে, আপনার ডিমান্ড তত বেশি ক্রিয়েট হবে, বিকজ অফ আপনি জানেন। কারণ আপনি যদি এসইও সম্পর্কে নাই জানেন, আপনি যদি অন পেজ সম্পর্কে নাই জানেন, আপনি কিন্তু বলতেই পারবেন না। আমরা আমাদের এই ট্রেনিংয়ের মধ্যে সেটা আপনাদেরকে বোনাস আকারে দিয়ে দেবো। ওকে, আমরা হেডটা দেখলাম, এবার আমরা চলে যাব বডিতে। এর নিচে হচ্ছে বডি পার্টটা।
বডি আমাদের শুরু করতে হবে, এবার আমাদের কি করতে হবে, বডিটা শেষ করতে হবে। এখন আসেন এখানে একটা ভুল করলাম, কি ভুল করলাম, দেখেন স্ল্যাশ কিন্তু দেই না। এবার স্ল্যাশ না দেওয়ার কারণে কি হচ্ছে দেখেন, আমি যখন HTML এ ক্লিক করতেছি সে দুইটা কালার হচ্ছে, লেখা কি দেখা যাচ্ছে না? একটু বড় করে দেবো, দেখেন এখানে HTML কালার হচ্ছে, হেডের মধ্যে ক্লিক করেন কালার হচ্ছে, টাইটেলের মধ্যে ক্লিক করেন কালার হচ্ছে, বাট বডির মধ্যে ক্লিক করলে কোনো কালার নেই। কারণ হচ্ছে কি আমি এখানে ভুল করছি, দেখেন এখানে স্ল্যাশ দিইনি। এখন যতগুলো কোড আপনি করবেন সব হচ্ছে বডির মধ্যে করবেন। আমরা এবার H1 করব, H6 পর্যন্ত, বাকিগুলো আমরা আস্তে আস্তে করে ফেলবো। যেহেতু আমাদের এখানে কি ছিল, এখন আমাদের এখানে ছিল আমরা স্ট্রাকচার দেখলাম, এবার আমরা চলে আসলাম হচ্ছে H1 থেকে H6 প্যারাগ্রাফ, লিঙ্ক এবং ইমেজ, এই পার্টটা আমরা আজকে শেষ করে ফেলবো। এরপরে আমরা PHP-র ছোট্ট একটা কাজ দেখবো আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে PHP কি কাজ করে, যাতে মাথার মধ্যে থাকে যে না PHP করলে এই হবে। ওকে, আমরা এবার চলে যাবো এখানে H1, H1 দিলাম। আমি একটু সেভ দিয়ে ব্রাউজার দেখে আসি কি অবস্থা। দেখেন এখানে H1 ট্যাগের মধ্যে যেটা আমরা লিখলাম সেটা এখানে শো করছে, ডিসপ্লে করছে। এবার আসেন আমরা এখানে H2 দিই, H2 দিলে কি হবে সেটাও দেখেন। আমি যে ক্লাসগুলো করাবো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এবং নেক্সট ক্লাসে করার আগে আমাকে পড়াগুলো একটু দিয়ে দেবেন, আমি এই কাজগুলো করে আসছি। যদি ভুল ভ্রান্তি হয় আমি দেখাই দেবো, বাট অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই ডেভেলপার হওয়া পসিবল না। আমরা H1, H2, H3টা দেখে আছি কি অবস্থা। দেখেন এক একটা করে সাইজ ছোট হচ্ছে, H1, H2, H3। এখন আসেন একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আরো দুইটা ট্যাগ আমি করে ফেলি, 6 পর্যন্ত করে ফেলি, এটা আরো ছোট হবে আর কিছু না। আর একটা দিই, ওকে। দেখেন এখানে অটোমেটিকলি কি করলো, আমার CSS ছাড়া, মানে আমরা এই লেখাগুলোকে CSS এর মাধ্যমে, যখন আমরা CSS করবো CSS এর মাধ্যমে আমরা ছোট বড় করতে পারতাম, ঠিক আছে, বাট এখানে কিন্তু আমরা সেটা করি নাই। অটোমেটিকলি কি হচ্ছে, এখানে সে যখন আমি ট্যাগগুলো বসাচ্ছি সেটা এখানে হয়ে যাচ্ছে। দেখেন CSS এর মাধ্যমে যদি বড় করতাম সেটাও করা যেত, তখন কি করতাম, এটার মধ্যে স্টাইল বসাই দিতে হতো। স্টাইল বসানোর পরে আমার এখানে ফন্ট সাইজ দিতে হতো, বুঝছেন। এখানে আমি ফন্ট সাইজ ব্যবহার করতাম, যে ফন্ট সাইজ দিব হচ্ছে মনে করেন 20, তখন সে কী করতো, তখন এখানে সে আমাকে 20 পিক্সেল দিলে কী করতো, তখন বড় দেখাইতো, বাট আলটিমেটলি সেটা করাটা ইনলাইন CSSটা SEO এর জন্য খারাপ। দেখেন আরও ছোট হয়ে গেছে, এখন এটাকে তো আরও বাড়াই দেন, 50 করে দেন। এখন দেখেন ও কি করছে, H1 এর থেকে বড় হয়ে গেছে। এখন এই যে H1 এর থেকে বড় হইলো, বাট আলটিমেটলি এটা কিন্তু স্ট্রাকচার মূলত কাজ হলো না, কারণ এটা আমি ইনলাইন CSS যখন ব্যবহার করছি তখন কি হচ্ছে, এটা SEOর জন্য ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। তো এই জন্য আমরা যেটা করি, SEOর ক্ষেত্রে যখন আপনি H1 ট্যাগ ব্যবহার করবেন তখন সেটাকে প্রথম প্রায়োরিটি দেয় গুগল। SEOটা তো আমরা মূলত গুগলের জন্য বা যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য করে থাকি। দেখুন যেহেতু গুগল অনেক পপুলার, H1 ট্যাগ একটা ওয়েবসাইটের মধ্যে যেখানে H1 ট্যাগ থাকবে, গুগল সেই লেখাটাকে দ্রুত ক্যাচ করে। ক্যাচিং একটা পাওয়ার, গুগলের কাছে ক্যাচিং একটা পাওয়ার, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এগুলো দেখলাম যে এগুলো কীভাবে কাজ করে। এবার আসেন আমাদের যেটা ছিল, আমরা প্যারাগ্রাফ ট্যাগ, একেবারে সিম্পল একটা জিনিস, আমি প্যারাগ্রাফ ট্যাগটা দেখে আসি। এটার মধ্যে আমরা যেটা করতে পারি, বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে পারি, আর কিছু না। এর মধ্যে আপনি যত খুশি এবার লিখতে পারেন। আরো দিই,
দিলে একটু বোঝানোর জন্য। এখন এটা অনেক লম্বা লাইন হয়ে গেছে। দেখেন আমি চাচ্ছি এত লম্বা লাইন, দেখেন দেখা যাচ্ছে হয়তো এত লম্বা লাইন এখানে না রেখে আমি কি করবো, এক্সাম্পলের এটাকে নিচে নিয়ে আসবো, যেটাকে বলা হয় ব্রেক ট্যাগ। তো আমরা এখন ব্রেক ট্যাগটা শিখবো। দেখেন এক্সাম্পল কোথায় আছে, এই যে এখানে এক্সাম্পলের মধ্যে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি বিআর। এখন বিআরটা কি ট্যাগ বলেন, দেখো বিআরটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ দিয়ে আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে আমি এখানে ব্রাউজারে ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক্যালি নিচে নেমে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি ব্রেক দিলাম, বাট এখানে কি করবো, এখানে কি হচ্ছে উইথ আওয়ার অনলাইন ট্রাই ইউর সেলফ, এটার মধ্যে বা এডিটরের পরে আমি কি করবো একটা ব্রেক নিব, বা ব্রেকের নিচে একটা দাগ আসবে। দাগটা আমরা কিভাবে করব, এখন দেখেন এই যে আমরা এডিটরের পরে কি বলছে একটা দাগ দেবো, তাহলে এখানে আমি একটা HR ট্যাগ দেবো, এটা আরেকটা ট্যাগ। ট্যাগের লিস্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা জাস্ট মুখস্থ করলেই হবে। HR দিয়ে ক্লোজ করে দেবো। দেখেন প্রত্যেকটা সিঙ্গেল ট্যাগের শেষে একটা করে স্ল্যাশ আছে, আর ডাবল ট্যাগের কোথায় স্ল্যাশ আছে, সামনের দিকে। সুতরাং এই কোডটুকু আপনাকে অবশ্যই প্রাথমিক অবস্থায় আপনাকে 3টা দিন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেন, এরপরে আপনি VS কোড ও PHP ডিজাইনার 8 আমি আপনাকে বলবো করতে, কারণ PHP ডিজাইনার 8 বা VS কোড ছাড়া কখনোই মানে কোড করা সম্ভব না, বাট প্রাথমিক অবস্থায় আপনাকে এটা করতে হবে। অনেকেই বলে যে না শুরুতে ওইটাই করা ভালো, শেখা হয়ে যাবে, কিন্তু শুরুতে এটা বলার কারণে অলসতা মানুষকে ঘিরে ফেলে। মানে যখন আপনি কমফোর্ট জোনে যাবেন তখন লাইফে কী হবে, আপনাকে কমফোর্টের মধ্যে চলতে হবে। এই জন্য আমরা কমফোর্ট জোনে যাব না প্রথম থেকে। আমি যদি দেখেন আজকে আপনাদেরকে এটা ব্যবহার করাইতে পারতাম, এই PHP ডিজাইনার 8 বা হচ্ছে VS কোড, বাট আলটিমেটলি আমি যখন আপনাকে ট্রেনিং করাবো, ট্রেনিং করানোর পরে আপনি অলসতার কারণে আপনি কিন্তু খাতাও লিখবেন না, আপনি এই নোটপ্যাড প্লাস প্লাসও ব্যবহার করবেন না। এই না করার কারণে যখন 3 মাস কোর্স শেষ হবে, কোর্স শেষ হওয়ার পরে আপনাকে একটু প্রশ্ন করবে যে HTML এর বেসিক স্ট্রাকচারটা আপনি একটু আমাকে লিখে দেখান। HTML এর বেসিক স্ট্রাকচারটা কয়টা কোড বলেন, সারা বাড়ি মিলে 1 2 3 বডি একটা 4টা, এই 4টা ট্যাগের মধ্যে HTML এর বেসিক স্ট্রাকচার শেষ, যেটা অনেক গভর্নমেন্ট পরীক্ষায় আসে, ইভেন BCS পরীক্ষার মতো জায়গায় এটা আসতো এক সময়। এখনও বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায় আসে, যে যারা ICT-তে এক্সাম দেয়, যারা কলেজের ICT-তে এক্সাম দেয়, দেখবেন যে HTML এর বেসিক স্ট্রাকচারটা কি, এবং সিঙ্গেল ট্যাগ কোনটা, ডাবল ট্যাগ কোনটা, কোনটার আগে স্ল্যাশ হবে, কোনটার পরে স্ল্যাশ হবে, এই কয়েকটা প্রশ্নই আসে। বাট অনেকে এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারে না, এবং তারা আবার ওয়েব ডিজাইনের কোর্সও করছে বিভিন্ন জায়গায়। প্রবলেম একটাই, সে হয় খাতায় লেখে নাই, ডিরেক্টলি VS কোড ব্যবহার করছে, বড় বড় কোড এডিটর ব্যবহার করছে, PHP স্টর্ম, PHP ডিজাইনার 8, VS কোড আরও অনেকগুলো আছে, বাট নোটপ্যাড প্লাস প্লাস সে ব্যবহার করে নাই বা কি করে নেই, হাতেও লেখে নেই। এই জন্য আপনারা এটা অবশ্যই 3টা দিন প্রথমত HTML এর ক্লাসটা আপনারা নোটপ্যাড প্লাস প্লাসে করেন, CSS এর ক্লাসগুলো করেন, তাহলে কি হবে, বেসিক জিনিসগুলো অনেক স্ট্রং হয়ে যাবে। ওকে, আমরা কি কি শিখলাম, আমরা প্যারাগ্রাফ শিখলাম, ব্রেক ট্যাগ শিখলাম, এবং HR দিয়ে কি হয় সেটা একটু ব্রাউজারে দেখে আসি। রিলোড দিই, ও সরি আমরা কোথায় আছি, HR এখানে ছিলাম না, এডিটরের মধ্যে ছিলাম, এটা এন্টার দিয়ে দিই। আমরা এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই, এটার উপরে দিয়ে দিই, তাহলে একটা দাগ আসবে, প্যারাগ্রাফের মধ্যে আসবে না। দেখেন এখানে একটা দাগ আসছে, এখানে একটা দাগ আসছে, আমরা কিন্তু HR মানে কি একটা ব্রেক দিয়ে নিতে আসবে এবং একটা দাগ হবে। এখন এই দাগটাকে একটু মোটা করা যায়, কালার করা যায়। এখন আমি যদি এই দাগটাকে একটু মোটার কালার করে দিই, দেখতে সুন্দর হবে, যেটাকে ক্লোজ করে দিই, বারবার এটা চলে আসতেছে, ক্লোজ, এটাও ক্লোজ। আমরা এটাকে একটু কি করবো, মোটা এবং কালার করব, সেটা কি করব, আমরা এখন CSS দিয়ে করতে পারবো। এই দেখেন এখানে আপনাকে স্টাইল দিতে হবে, বর্ডার দিতে হবে, আপনি এখানে 5 পিক্সেল দিলেন, সলিড দিতে হবে, রেড দিয়ে দেবেন, কালার হয়ে গেছে। এখন এভাবে আস্তে আস্তে অনেক সুন্দর করা যাবে। আমাদের যখন সবগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, কোনটা কালার, লাল, হলুদ, সবুজ, যার মন চায়, যেভাবে মন চায় সেভাবে আপনারা 1 বাই 1 দিতে পারবেন, বিভিন্ন সুন্দর কাজগুলো করতে পারবেন। ওকে,
এই হচ্ছে আমাদের বর্ডারের কাজ গেল, আমাদের এইচআর এর কাজ, প্যারাগ্রাফ ট্যাগ এবং ব্রেক ট্যাগ কোনটা কি কাজ করে সেটা আমরা দেখলাম। এখন আমাদের যেটা হচ্ছে আমরা এবার লিঙ্কের কাজ দেখবো, যে লিঙ্ক কীভাবে কাজ করে। একটা পেজের মধ্যে ক্লিক করলে আরেকটা পেজের মধ্যে কীভাবে নিয়ে যায়, যে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যাচ্ছে, সেটা কীভাবে করে। সেটা করার জন্য আমি একটু উপরেই কোডটা করে ফেলি, এখানেই করি, এর নিচে করে দিই, এখানে একটু বড় হয়ে গেছে, 2 পিক্সেল করে দিই। দেখেন H1 এখানে কি বলছে, লিঙ্ক। লিঙ্কের কাজটা হচ্ছে আমাদের লিঙ্কিং করবো, একটা লেখা লিখবো, লেখার উপরে ক্লিক করে, অনেক সময় দেখেন ওয়েবসাইটের মধ্যে এখানে ক্লিক করলে এখানে যাচ্ছে, ক্লিক হেয়ার টু বাই, ক্লিক হেয়ার টু বাই বা ক্লিক হেয়ার টু সি, সেখানে কিভাবে যায় সেটা আমরা কিভাবে দেখবো। আমরা আজকে দুইটা কাজ করবো। আমরা কি করবো, ক্লিক হেয়ার টু বাই বা ক্লিক হেয়ার টু সি আমরা দেবো। ক্লিক হেয়ার টু সি দিয়ে আমরা পিকচার দেখাবো, সেটা আমরা কিভাবে করবো। এখানে ক্লিক করলে আপনি ছবিটা দেখতে পারবেন, এই বাটনে ক্লিক করলে আপনি ছবি দেখতে পারবেন, সেটা আমরা করবো। তাহলে আমাদের কি হবে, আমাদের লিঙ্কের কাজটাও হবে এবং আমাদের ইমেজের যে ক্লাসটা ছিল সেটাও আমাদের হয়ে যাবে। একটু দেখি, এতটুকুই স্যার, একটু সি, এখানে হচ্ছে HREF। আচ্ছা, HREF হচ্ছে, হাবিব বাবু বলবেন HREF এর মানেটা কি, জিনিসটা কি? স্যার এটা একটা অ্যাট্রিবিউট। থ্যাংক ইউ। টার্গেট, আচ্ছা টার্গেট ব্ল্যাঙ্ক দরকার নাই, এটা বাদ দিয়ে আমরা এই পেজের মধ্যেই লোড করাবো ছবিটা, তাহলে আরও সুবিধা হবে দেখতে। এখান থেকে নতুন একটা পেজের মধ্যে নিয়ে ছবিটা লোড করাবো। আমরা এখানে দেখেন একটা অ্যাট্রিবিউট নিলাম, এখন আমরা এখানে ফাইল লিঙ্ক করব বা কী করবো, অন্য একটা লিঙ্কে চলে যাবো সরাসরি। আমি চাচ্ছি যে কোন লিঙ্কে যাবো, কারণ আমাদের ওয়েবসাইটেই আমরা চলে যাবো, যেটা হচ্ছে softwarestity.com, সেটাতে আমরা যাবো। এখানে লিঙ্কটা আপনি পেস্ট করে দেন, যেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা softwarestity.com, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটার কার্যক্রম কীভাবে হচ্ছে, সেভ দিলাম, সেভ দিয়ে এখানে একটু ভিউ করি, রিফ্রেশ দিই, দেখেন এখানে কি চলে আসছে, ক্লিক টু সি। এখন এখানে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, ও কি করতেছে, এই পেজ বাদে এই পেজের মধ্যে চলে আসছে। এখন এটাকে যদি অন্য পেজে ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক লিখতে হবে। এখন টার্গেট ব্ল্যাঙ্কটা কিভাবে করব সেটা আমরা এখন এখানে করে ফেলি। আমি আরেকবার আপনাদেরকে দেখাই যেটা আমরা কি করেছিলাম। আমি একটু ব্যাগে যাই, ব্যাগে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে ক্লিক টু সিতে ক্লিক করার সাথে সাথে কি করছে, ও আমাকে এই পেজের মধ্যে লোড করাইছে। বাট আমি চাচ্ছি আমার আগের পেজটাও থাকবে, ডান পাশে একটা নতুন করে পেজ ওপেন হবে। সেটা আমি কিভাবে করতে পারি সেটা আমরা এখন করব। যেটার জন্য আমাকে কি করতে হবে, এটার মধ্যে টার্গেট ব্ল্যাঙ্ক নামে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। টার্গেট আমি কি করব, এটাকে ব্ল্যাঙ্ক করে দেব, কোটেশন দেব। এখন দেখেন এই যে ম্যাক্সিমাম আরও কিছু ভুল হয়, যেমন এই স্টাইলের মধ্যে আমি দুইটা কোটেশন ব্যবহার করছি, HREF এর মধ্যে কোটেশন ব্যবহার করছি। ছোট্ট ছোট্ট যে লেখাগুলো, যেমন দেখেন টার্গেটের মধ্যে সমান চিহ্ন, দুইটা কোটেশন, এইগুলো একটু আপনারা খাতায় একটা দুইটা বার অন্তত পক্ষে লেখেন, অ্যাটলিস্ট 5 বার লেখেন, তাহলে জীবনে কোনো জায়গায় ভুলবেন না। এখন টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। আমি এটা ব্রাউজারে যাই, রিলোড দিই, ক্লিক করার সাথে কী হবে দেখেন, আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। আমার বাম পাশে এই পেজটা আছে এবং ডান দিকে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে। এটা দারুণ একটা জিনিস। এবার আমরা কি করবো, আমরা এখানে আমাদের ইমেজ দেখাবো। ইমেজ দেখানোর জন্য আমি একটা ইমেজ এখানে সেভ করবো, যেটা একটা দেখি একটা ইমেজ আমি পাই কিনা। সুন্দর একটা ইমেজ, আমি যেখান থেকে নেন না কেন ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখতে হবে। আমি একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই ইমেজটা আমরা ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন দেখাবো। এটার জন্য আপনারা করবেন, এটা পিকচার নিয়ে নেবেন, এখান থেকে সেভ দেন। 19 তারিখের মধ্যে আমি এখানে ছবিটা সেভ করে দিলাম। এখন ঘটনা যে ছবিটা আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই ক্লিক টু সি এর মধ্যে ক্লিক করলে দেখানোর চেষ্টা করবো। আগে হচ্ছে আমি এখানে ডিফল্টভাবে দেখাই, তারপরে ক্লিক টু সি এর মধ্যে গেলে কীভাবে দেখা যাবে সেটা দেখতে পাবেন। এখানে ধরেন আমি এটার নাম দিলাম ক্লিক টু সি বিউটিফুল বাংলাদেশ হতে পারে, এটা দিলাম। এখন এটার মধ্যে আমি কি করতে পারবো, ছবিটা দেখাই দেবো। আমার
ছবিটা দেখানোর জন্য যেটা করতে হবে, এখন আমাকে লিঙ্কের মধ্যে ক্লিক করলে ফাইলে নিয়ে যাবো, কিন্তু তার আগে হচ্ছে নিচে আমি ছবিটা আপনাদেরকে দেখাই যে এখানে কীভাবে শো করে। যেটা ট্যাগের নাম হচ্ছে IMG ইমেজ ট্যাগ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটা হচ্ছে এসআরসি মানে হচ্ছে, রাজিন বলো এসআরসি মানে কি? এসআরসি সোর্স। ছবিটা কোথায় আছে সেটা সোর্স আমাদেরকে একে বলে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে গেলাম, আমি ছবিটা হচ্ছে আমার শাপলা ডট জেপিজি, এটাকে অবশ্যই অ্যাকুরেট রাখবেন, বানান ভুল হলে কিন্তু মোটেও আর দেখাবে না, সে মোটেও আর ছবিটা দেখাবে না। এবার আসেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, এবার আমি রিলোড দিচ্ছি, বিশাল বড় একটা ছবি চলে আসছে, দেখছেন? এত বড় ছবিটা আমি দেখাবো না, আমাকে এটা হাইট উইড দিতে হবে। তো যখন আমি হাইট উইড দিব তখন কি করতে হবে, হাইট উইড দেওয়ার সময় যেটা করতে হবে, আমাকে সাইজ বসাইতে হবে, প্রত্যেকটা ছবির সাইজ বসাইতে হবে। এখন আমি এটাকে এখন সাইজ দিব, এটাকে বলতেছি আমরা ইমেজের সাইজ। ইমেজের সাইজটা যখন এখানে বসাবো তখন কি করবে, সে আমাকে একটা ইমেজের হাইট উইড দিয়ে দিবে, মানে অনেক বড় ইমেজ হয়ে গেছে, তাই না? দেখেন আমরা এখানে উইড দিয়ে দিচ্ছি, উইড আমরা 100 দিই, 100 দিলে কি হয় সেটা দেখেন, ওর কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু এখানে কি আসছে, ক্লিক হেয়ার টু বিউটিফুল বাংলাদেশের সোজা সোজা আসছে। আমি তাদের নিচে দিব আর কি, নিচে দিলে কি করব, কোন ট্যাগ ব্যবহার করব বলেন একটু, রাজিন বলেন কোন ট্যাগ দিব? স্যার বিয়ার। মুখস্থ করছেন না? আচ্ছা, মুখস্থ করি নাই। আচ্ছা, বিয়ার চলে আসছে এখানে, দেখেন এবার আমরা সুন্দর মতো এই ক্লায়েন্ট এইভাবেই বলে যে ভাই আমার ছবিটা একটু নিচে নামাই দেন, ছবিটা একটু বড় করেন, ছবিটা একটু ছোট করেন। তখন আমরা ডেভেলপিং এর কাজ করি, আর একটু বড় করলাম, দেখতে ভালো লাগছে। এখন এই কোণাগুলো আমরা কেটে দিতে পারি, এই কোণাগুলো আর একটু সুন্দর করা যায়, যেটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। যদি আমি এখানে CSS বসাই তাহলে আরও একটু সুন্দর হবে, আরও একটু সুন্দর হবে। তাহলে আমি দেখেন, আমি একটু দেখাই, একটু সুন্দর সময় দিন আপনারা, যেটা মজা লাগবে আপনাদের, যেন আমরা মোটামুটি, আমি এখানে যখন বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস দেওয়ার সময় সে কি করবে, আপনাকে অটোমেটিকলি সে বলে দিবে। ক্লোন দিতে হবে একটা, ক্লোন দিলে আপনার 5 পিক্সেল, দেখি 5 পিক্সেল দিলে কি হয়। দেখেন ছবিটা আমরা বড় করেছিলাম এবং চারপাশে কোণা একটু কেটে গেছে, আমি এটাকে আরো একটু কেটে দিই, তাহলে আরো একটু সুবিধা হবে। তার মানে দেখেন এই ছবিটা যদি আমরা আমাদের ডিজাইনার দিয়ে কাটতে চাইতাম, অনেক সময় ক্লায়েন্ট বলে না কোণাটা কেটে দিতে, রাইট? এখন চাইলে কিন্তু কোণাটা আপনি নিজেও কাটতে পারতেছেন, দেখা যাচ্ছে এই যে কোণা কেটে গেছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখেন এই কোণাটা কাটলাম, চাচ্ছি কি, ক্লায়েন্ট চাচ্ছে ভাই একটা বর্ডার দিয়ে দেন, মানে যেটা ডিজাইনারকে বলে, আপনারাও বলবেন একটা বর্ডার দিয়ে দেন, বর্ডার না দিলে ছবিটা ভালো লাগতেছে না, একটু গ্রিন বর্ডার দিয়ে দেন, এটা হতে পারে। এখন আপনি এখানে কি করেন, আপনি আরেকটা, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে আপনি আরেকটা কাজ করেন, এখানে কমা দিয়ে দেন, কমা দিয়ে এবার কি করেন, সেমভাবে আপনাকে এবার CSS লিখতে হবে, বর্ডার 5 পিক্সেল সলিড, কি করবেন, সলিড গ্রিন দেন। দেখেন এই যে ছবির পিছনে একটা বর্ডার চলে আসছে। এখন আমরা সেম জিনিসটা কি করব, ক্লিক হেয়ার টু বাংলাদেশের মধ্যে গেলে এই ছবিটা আসবে, এছাড়া আসবে না। তাহলে কি করতে হবে, আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমি কি করব, আমি এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করি, এখানে এই পেজের মধ্যে আমাকে কি করতে হবে, সেমভাবে একটু কষ্ট করে আবার HTML লিখতে হবে। আমি এটাকে তাড়াতাড়ি লিখে দিচ্ছি, এটা অলরেডি করা হয়ে গেছে। আমি এখানে HTML দিয়ে দিচ্ছি, শেষ আমাকে শুরু করতে হবে, তাই না? শুরু শেষ আমি দিলাম, দুইটা ট্যাগ। ফাইলের নামটা আমাদের সেভ দেওয়া হয়নি, ফাইলের নামটা আমাকে কি করতে হবে, HTML দিয়ে সেভ দিতে হবে। সেভ দিতে হবে কোথায়, এই ফাইলের মধ্যে। তাহলে আমি দিলাম হচ্ছে IMAGS image.html নামে আমি ফাইলটাকে সেভ দিলাম। এখন তখন কালার হয়ে গেছে, এতক্ষণ কালার ছিল না। ওকে, আমাদের এখানে কি ছিল, হেড, তাই না? হেডের মধ্যে আমরা হেড শুরু করলাম, হেড শেষ করলাম,
এরপরে আমরা কি করব, টাইটেল আমরা দিয়ে দেব, টাইটেল আমরা দিয়ে দিচ্ছি। এবার টাইটেল শেষ করলাম, এর মধ্যে আমরা ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, এর মধ্যে এবার আমরা কি দেব, বডি দিলাম। আমি আগের কোডটা তাড়াতাড়ি করেছি কারণ আগেরটা শিখাইছিলাম, এখন আর তাড়াতাড়ি দ্রুত করে ফেলি। এখন এটার মধ্যে আমাদের ইমেজ যেটা করলাম, আমরা যে এই যে ইমেজটা করলাম না এখানে, এই যে ইমেজের ডিজাইনটা আমি এটা জাস্ট কপি করে নিয়েছি, কাট করে নিয়েছি। আপনারা অবশ্যই কাট করার দরকার নেই, আপনারা টাইপ করে নিন। ওকে, আমি এবার দেখেন এইখানের মধ্যে কিন্তু এই লিঙ্কটা এবার সরাই ফেলতে হবে, এই লিঙ্কটা এখানে রাখা যাবে না। এই লিঙ্কের মধ্যে কি করতে হবে, ইমেজের ফাইলটা দিয়ে দিতে হবে, IMAGES image.html। এখন দেখেন আমি যখন আমাদের ওয়েবসাইটে যাই, একটু রিলোড দিই, এখন ছবিটা কিন্তু নাই, ছবিটা আছে এখানে, বলেন ছবিটা চলে গেছে এখন। বাট আমি এখানে ক্লিক করলে কি হবে, আমার জন্য এই যে ছবিটা এখানে চলে আসছে, ক্লিক করলে নতুন ট্যাব হয়ে এখানে ছবিটা চলে আসলো। এটাকে বলা হয় হচ্ছে পেজ বানানোর কাজ, বুঝছেন? আমরা অনেক সময় অ্যাবাউট আস, মিশন, ভিশন, কন্ট্যাক্ট আস যে পেজগুলো আমরা ক্রিয়েট করি, আপনাদেরকে তো গতদিন ফর্মের কাজটা দেখানো হয়েছিল। পেজ যখন আপনারা ক্রিয়েট করবেন তখন কিন্তু এই জিনিসগুলো দরকার হয়, পেজের লিঙ্কিং করাকে যেটাকে বলা হয় পেজের লিঙ্ক। আমরা কিন্তু এটার নতুন কাজ শিখে নিলাম। দেখেন নতুন করে একটা পেজ বানানোর পরে পেজের লিঙ্কটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম এবং এটাতে ক্লিক করলে সে কী করলো, আমাকে নতুন একটা পেজের মধ্যে নিয়ে গেল। আগের পেজ হচ্ছে এরকম ডিজাইন, পরেরটা হচ্ছে এরকম। এখন এভাবে ইন্ডিভিজুয়ালি ছবি বানানো, ছবির গ্যালারি বানানো, যেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। আচ্ছা, যতটুকু আজকে দেখানো হলো, এই HTML বা CSS এর মধ্যে কোনো কারো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল কিনা? কারো কোনো প্রশ্ন নাই, বুঝতে কোনো অসুবিধা হয়নি? তাহলে আমরা কি এখন সামনের দিকে আগাবো, PHP শুরু করবো, মানে PHP যে বেসিকটা দেখাবো আপনাদেরকে, PHP তে কি হয়। রাজিন বা হাবিবা আপু, বিলা শুনতে পাচ্ছেন? দেখান স্যার, যেহেতু কারো কোশ্চেন না। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে ভালো। ওকে, তো আমরা যতটুকু আজকে দেখলাম এটা হচ্ছে আমাদের HTML এবং CSS এর যে কাজগুলো, সেটা আমরা এখানে দেখলাম। এর পরবর্তীতে আমরা আরও অন্যান্য বিষয়গুলো আছে, যেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ফর্মের কাজগুলো, টেবিলের কাজগুলো থাকবে। এবং আমরা HTML এর টোটাল 3টা ক্লাস হবে। এরপরে আমরা CSS এ চলে যাব। ফাইনালি আমাদের HTML এর 2 এর মধ্যে যেটা আছে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। ইনপুট ফিল্ডস থাকবে, তারপর বাটন, লেভেল, ফর্মের অ্যাট্রিবিউট এবং মেথড, এবং রিকোয়ার্ড ফিল্ড, এবং হচ্ছে আপনার ইনপুট টাইপ, এবং হচ্ছে প্যারেন্ট ম্যাচিং। এরপরে যেটা হচ্ছে SEO, যেটা ট্রেনিংয়ের মধ্যেই চলতে থাকবে মাঝে মাঝেই, আর্টিকেল, সেশন এবং হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো সেইগুলো। এটা HTML-টা শেষ করার পরে আমরা CSS এর পার্টগুলো শেষ করব, এরপরে বুটস্ট্র্যাপ এবং এরপরে PHP শুরু করে ফেলবো। তো দেখেন PHP কিভাবে কাজ করে, যারা একটু হলেও জানেন PHP যেভাবে কাজ করে, PHPর জন্য রান করার জন্য একটা সার্ভার দরকার হয়, যেটা হচ্ছে ওয়ার্ম সার্ভার বা এক্সাম সার্ভার। আপনার পিসিকে সার্ভার হিসেবে তৈরি করতে হবে। তো আমি এখানে এক্সাম সার্ভার নামে একটি সার্ভার আমার এখানে আছে, যেটা আপনার ডাউনলোড করে নিতে হবে। সেটা আমরা দেখাবো যখন আমরা PHP স্টার্ট করব। আজকে একেবারে দেখানোর জন্য PHP দিয়ে কী হয়, কী কাজ করে, এতটুকুই। আমরা গতদিন একটা প্রজেক্ট করেছিলাম আমরা নিজেরা, আমরা আপনাদেরকে সেটা একটু দেখাই। এক্সাম্পলের মধ্যে htdocs এর মধ্যে আমরা eShop নামে একটা করেছিলাম। eShop-এর মধ্যে না, এটা অন্য জায়গায় করেছিলাম, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এটার মধ্যে নতুন একটা ফোল্ডার করে নিই। ওকে, PHP ডিজাইনার 8, এটা হচ্ছে PHP কোড এডিটর। PHP করতে গেলে তখন আপনাকে কোড এডিটর লাগবে বা VS কোড লাগবে, যেটা আপনি ব্যবহার করেন না কেন। আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিই। আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা ছিল কোথায়, আমাদের কম্পিউটার থেকে সি এর মধ্যে। এটা সবসময় এক্সাম্পের মধ্যেই থাকবে এবং এই htdocs এর মধ্যেই থাকবে। এবার ক্লাস 1 এর মধ্যে আমি একটা
এখানে কোনো ফাইল আমাদের বানানো না, তার মানে হচ্ছে আমাকে একটা ফাইল এখান থেকে ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটা পিএইচপি ফাইল নিলাম, পিএইচপি ফাইল নিয়ে ফাইলটাকে আমাকে সেভ করতে হবে। কোথায়? সেভ অ্যাজ। সেমভাবে একেবারে আমাদের যে ফোল্ডার আছে এক্সাম্পের মধ্যে htdocs, এর মধ্যে হচ্ছে আমরা ক্লাস 1 এর মধ্যে এটাকে নাম দেব index.html। সরি, এটা html না, এটাকে পিএইচপি দিতে হবে। কারণ যখন আপনি html ফাইল বানাবেন তখন html এক্সটেনশন দিবেন, যখন পিএইচপি ফাইল বানাবেন তখন আপনাকে পিএইচপি এক্সটেনশন দিতে হবে। পিএইচপি অনেক সিকিউর, এই কোডগুলো ভিতর থেকে বাইরে থেকে দেখা যায় না, আর html এর কোডগুলো বাইরে থেকে দেখা যায়। সেটা আপনি আমাদেরকে একটু দেখায়, সেটা একটু প্রয়োজনীয় বিষয়। এই যে কোডগুলো আমরা করলাম এতক্ষণ ধরে, এটার ব্যাকএন্ডে কি কোড আছে সেটা কিন্তু আমি মাউস দিয়ে এই ভিউ পেজ সোর্সে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এই কোডগুলো আমরা করছি। দেখেন সব কোড আপনাকে বলে দিচ্ছে, সব কোড আপনাকে কি করতেছে, এই ব্রাউজার বলে দিচ্ছে যে এই কোডগুলো এইভাবে করা হয়েছে, যেটা HTML এ খুব সহজে সবাই দেখতে পারে, বাট পিএইচপিতে এটা কেউ দেখতে পারে না। পিএইচপি অনেক সিকিউর, এই জন্য দেখা যায় না। আচ্ছা, পিএইচপি কি কাজ করে? আমি জাস্ট ভেরিয়েবল দিয়ে আমি যোগটা দেখাই দিব আপনাদেরকে। এটা এতক্ষণ বলতেছিলাম যে a + b হোল স্কয়ারের সূত্র, সেটা কিভাবে হয় আমরা একটু। a একটা ভেরিয়েবল যার মান হচ্ছে 2, b একটা ভেরিয়েবল যার মান হচ্ছে 5। এবার আমরা যদি এটাকে যোগ করি, এটা ভ্যালু দিলাম c সমান হচ্ছে ভেরিয়েবল a প্লাস ভেরিয়েবল b, কমা দিলাম। এবার আসেন আমি ইকো দিব, পিএইচপিতে ইকোর মাধ্যমে দেখতে হয়। আমি ইকো দিলাম ভেরিয়েবল c। আমি যদি ভেরিয়েবল c কে দেখতে চাই তাহলে কি হবে, আমাকে এটাই করতে হবে। এবার আমি আমাদের যে লোকাল সার্ভার সেটাতে আমি চলে জুম করে দেন। আচ্ছা, জুম করতে হবে না, এটাকে জুম করতে গেলে এটাকে ফরম্যাট করতে হবে। টুলসে গিয়ে প্রেফারেন্সে গিয়ে, আমার তো এটা দেখে অভ্যস্ত, ওদের জন্য বড় করতে হচ্ছে, তাই না? এডিটরে যেতে হবে, এখান থেকে আপাতত কত দিই, 36 দিয়ে দিই। দেখা যাচ্ছে এবার? জি স্যার, দেখুন। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কি করলাম, আমরা এখানে ভেরিয়েবল a ভেরিয়েবল b এবং একটা c এর মধ্যে দুইটা ক্যালকুলেশন আমরা করলাম, যার অ্যান্সারটা c তে দেখাবে। এখন দেখানোর জন্য যেটা করতে হবে, লোকাল হোস্ট রান করতে হবে। লোকাল হোস্টের মধ্যে আমরা কি দিছি, লোকাল হোস্টে রান করে ফেলি। দেখেন এই যে ফোল্ডার চলে আসছে ক্লাস 1, এটা ক্লিক করেন। এখানে কি বলছে, একটা সিনট্যাক্স এরর মারছে। সিনট্যাক্স এরর কি মারছে সেটা একটু দেখি। এখানে a একটা ভেরিয়েবল দিছে, এটা আমরা সেভ দেই নেই, সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে একটু ভিউ করি, দেখেন এই যে অ্যান্সার ছোট হয়ে গেছে। এখানে কিন্তু অটোমেটিক 7 চলে আসছে। দেখেন আমি এটাকে চেঞ্জ করে এবার 10 করে দিই। আমি জাস্ট এখানে দুইটা ভেরিয়েবল চেঞ্জ করব, আমি শুধুমাত্র এর মান এবং বির মান চেঞ্জ করব। পিএইচপি যেটা করবে অটোমেটিকলি এখানে ধরে রাখে। পিএইচপি যেটা করে কি, পিএইচপি মানগুলোকে ওর নিজস্ব একটা ক্ষমতা আছে ধরে রাখার, সেটাকে ধরে রাখে সে। ও কী করতেছে, এই এর মধ্যে 2 আছে, এটা এখানে নিয়ে আসছে, বির মধ্যে 10 আছে, অটোমেটিকলি এখানে নিয়ে আসছে, এবং এই এ এবং বি ও যোগ করতেছে, যোগ করে সি এর মধ্যে রেখে সি এর মধ্যে নিয়ে এসে ও দেখাচ্ছে আমাদেরকে। দেখেন এই শক্তিশালী কাজটা অটোমেটিকলি করতেছে, সিম্পল। এখন আমি এটাকে 20 করে দিই, 20 আর 10 কত হবে, 30। এই 30-এর কাজটা কে করবে, পিএইচপি করবে। এখন দেখেন এই পিএইচপির কোড কিন্তু আপনি দেখতে পারবেন না। পিএইচপি কেন এতটা সিকিউর, আমরা HTML এর কোড কিন্তু ব্রাউজারে যে কেউ চাইলে দেখে ফেলতে পারলো যে আমি কোড কিভাবে করছি। আর পিএইচপির কোড আপনি এখানে আসেন, ভিউতে দেন, ও আপনাকে কিছুই দেখাবে না, ও আপনাকে 30ই দেখাবে। আপনি যদি মানে হিউজ পরিমাণে ট্রাই করেন, 1 কোটি বার ট্রাই করেন, আপনি কোনোভাবেই এর ব্যাকএন্ডে কোন কোড আছে সেটা বের করা পসিবল না। একমাত্র সম্ভব হ্যাকিং করতে হবে, হ্যাকিং করে সার্ভারের ডাটার মধ্যে ঢুকে, মানে সার্ভারের অ্যাক্সেস নিয়ে কোড আপনাকে ভিউ করতে হবে। এছাড়া কখনো পিএইচপির কোড বাইরের থেকে দেখা যায় না। এই জন্য পিএইচপি এতটা সিকিউর এবং পিএইচপি ডেভেলপারে এতটা ডিমান্ড। আপনি এই কাজটা কিভাবে করছেন সেটা তো অন্য কেউ দেখতে পারতেছে না, আপনিই পারতেছেন, এবং আপনি যখন আরেকজনকে শিখাবেন তারপরেই সে শিখবে। বাট HTML কি হচ্ছে, একটা ওয়েবসাইট সুন্দর, ওয়েবসাইটটা কীভাবে করছে, যেমন আমার এই সফটওয়্যার সাইটে আপনি চাইলেই কী করতে পারবেন, এখানে মাউস ক্লিক করেন, ভিউ সোর্সে দেন,
আমার ডেভেলপার যা যা করছে, কোন কোন লিঙ্ক ব্যবহার করছে, কোন কোন সিএসএস ব্যবহার করছে, সব দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখন থেকে যে কারো ওয়েবসাইট 1 সেকেন্ডের মধ্যে কোড সব বের করতে পারবেন। অন্তত এটা তো অন্তত আজকে শিখলেন। ভিউ সোর্সে গেলে কী করা যাচ্ছে, একটা ওয়েবসাইট কোন টেকনোলজিতে বানানো হয়েছে, ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস না পিএইচপি, HTML এর কোন ভার্সন ব্যবহার করেছে, বুটস্ট্র্যাপ কোনটা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু আপনি পারবেন। এই দেখেন আমি এখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি, দেখছেন বুটস্ট্র্যাপ মিনি 5 ব্যবহার করা হয়েছে, এখানে ফন্ট অসম ব্যবহার করা হয়েছে। এই ফন্ট অসমগুলো লাগবে আমাদের। এবার আসলে আমরা কারোসল ব্যবহার করছি, কারোসল কোনটা ব্যবহার করছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। মানে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যা যা অপশন দরকার আপনি অন্য একটা ওয়েবসাইটকে দেখে অটোমেটিকলি কী করতে পারবেন, দেখে নিতে পারবেন। বাট পিএইচপি ডেভেলপারের এই কারণে ডিমান্ড যে একটা ক্যালকুলেশন বা একটা ইকুয়েশন সে কীভাবে করছে। আমরা দেখেন এইখানে ইকুয়েশনটা যেটা করেছিলাম এটা কিন্তু দেখতে পাচ্ছে না কেউই। এখন আমি এই 30টাকে যোগ করছি, আমি এটাকে কী করবো, এখন গুণন করব। জাস্ট এখানে আপনি গুণন দিয়ে দেন, গুণন দেওয়ার পরে আপনি এখানে সেভ দেন। দেখেন এখানে কি হবে, আমরা এটাকে ভিউ করব। আমরা এখানে ভিউ করলে অটোমেটিকলি এখানে কি করছে, চলে আসতেছে। দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছেন রাজিন এখন, বা অন্যরা যারা আছেন এখানে বাকি সবাই? স্যার আমার ক্লিয়ার স্যার। তাহলে আমরা মোটামুটি আজকে যতটুকু দেখলাম, বেশ যতটুকু জানতে পারলাম আমরা সব কিছু মিলাই নিয়ে, আপনারা আশা করি আমার এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের সব কিছু মিলাই আপনার HTML, CSS, বুটস্ট্র্যাপ এবং পিএইচপির যে কাজগুলো শিখবেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকার হবে এবং আপনারা আপনাদের ক্যারিয়ারে বেশ সামনের দিকে আগাতে পারবেন সব কিছু মিলাই নিয়ে। তো আপনাদের যদি কোশ্চেন কোনো না থাকে তাহলে আমি আজকে আমার ট্রেনিং সেশনটা এখানেই শেষ করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সময় নিচ্ছি, যদি চান আপনারা প্রশ্ন করতে পারেন। সব কিছু মিলাই আর কি